হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। তো আবারও আমরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। মিশন ডাব্লিউপি এবং কেপিকে ফোকাস করে 2024-এর যে আমাদের প্র্যাকটিস সেটটি চলছে তার আজ ৫ম ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ সেটি। তো তোমরা যারা আমাদের এই প্র্যাকটিস সেটগুলি প্রতিনিয়ত দেখছো তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো আজকে প্রথম কি প্রশ্ন রয়েছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এটি বন্ধুরা ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2019 সালে এসেছে এই প্রশ্নপত্রটি। তো এই রকমের টাইপ আমরা রেখেছি। তো তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সঙ্গে আমাদের যে কি কি টাইপ পরীক্ষা আসতে পারে সেটিও তোমাদেরকে এই ভিডিও বা প্র্যাকটিস সেটের মাধ্যমে করানো হবে। আশা করি এই প্র্যাকটিস সেটটি যেটা রয়েছে সেটা তোমাদের কাজে লাগবে। তো দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে? অসংখ্য সকলে দেখো মহিপাল, দেবপাল, গোপাল, ধনপাল। তো এখানে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোপাল। তো গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। দেখো তার আগে কি হয়েছিল, তার আগে আমাদের শশাঙ্ক বাংলার সার্বভৌম রাজা ছিল। ঠিক আছে, তো বাংলার সার্বভৌম রাজা কে ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কলিঙ্গ সুবর্ণ। তো শশাঙ্কর মৃত্যুর পর বাংলায় প্রায় 100 বছর অরাজকতা লেগে যায়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় 100 বছর অরাজকতা চলে। এটি মৎস্যন্যায়ের যুগ নামে পরিচিত। মৎস্যন্যায়ের যুগ বলতে কি বোঝায়? যেমন পুকুরের বড় মাছ ছোট মাছদের গিলে ফেলে, সেই রকমই বাংলায় একই রকম সমস্যার সৃষ্টি হয়েছিল বা অরাজকতা চলেছিল। এই অরাজকতার থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলার মানুষেরা প্রথম এই যে পাল বংশের রাজা গোপালকে নির্বাচিত করেন। গোপালকে নির্বাচিত করে তাকে এই সিংহাসনে বসিয়ে দেয় এবং গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা হয়। নির্বাচিত মানে ভোটদানের মাধ্যমে তাকে নির্বাচন করা হয়। তো গোপালের যে বংশটা সেটা হচ্ছে পাল বংশ নামে পরিচিত, সেটা বাংলায়। ওকে, নেক্সট দেখো রাহি স্বর্ণাবর কোন খেলার সঙ্গে যুক্ত? এটিও ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2018 সালের প্রশ্নপত্র। দেখে নাও, হকি, ব্যাডমিন্টন, শুটিং, টেবিল টেনিস। তো রানী স্বর্ণাবর কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন নাম্বার সি এটারও আমাদের সঠিক অ্যান্সার। শুটিং এর সঙ্গে আমাদের রানী স্বর্ণাবর যুক্ত। নেক্সট দেখো কি রয়েছে বায়োলজি থেকে, হেপাটাইটিস কি ধরনের রোগ? অপশনগুলো সকলে দেখে নাও, স্নায়ুতন্ত্রের, যকৃতের, ফুসফুসের, মস্তিষ্কের। তো হেপাটাইটিস কি ধরনের রোগ? এটা আমাদের যকৃত গঠিত রোগ। অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট প্রশ্নপত্র দেখো কি রয়েছে 4 নম্বর, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন পর্বতমালার সঙ্গে যুক্ত হয়েছে? তো কি বলছে, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন পর্বতমালার সঙ্গে যুক্ত হয়েছে? অপশনগুলো সকলে দেখে নাও, নীলগিরি, কারাকোরাম, আন্নামালাই, অমরকণ্ঠ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ই, নীলগিরি পর্বতের সঙ্গে আমাদের যুক্ত হয়েছে। এছাড়া আমরা দেখো কিছু এখানে কি পয়েন্টস লিখেছি দেখো, দেখো আমরা পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা যেটা রয়েছে সেটা আমি এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা ধরো আমাদের দাক্ষিণাত্য মালভূমি, আমাদের এটা ভারতের যে নিচের দক্ষিণের যে অংশটা সেটাকে আমরা এঁকে দেখাচ্ছি। এখানে আমাদের কি রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে এখানে যে পর্বতমালাটা রয়েছে এটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা। আর এখানে রয়েছে আমাদের পূর্বঘাট পর্বতমালা। কি রয়েছে, পূর্বঘাট পর্বতমালা। দেখো এই পূর্বঘাট পর্বতমালা যেটা এটা রয়েছে এবং এই যে পশ্চিমঘাট পর্বতমালা যে রয়েছে সেটাকে সংযুক্ত করেছে কি, দুইটা পর্বতমালাকে এক জায়গায় যুক্ত করেছে কি, নীলগিরি। কি করেছে, নীলগিরি। এই নীলগিরি পর্বতমালা আমাদের কি করেছে, পশ্চিমঘাট প্লাস পূর্বঘাট পর্বতমালাকে
একসঙ্গে কি করেছে, যুক্ত করেছে। এই যুক্ত করেছে কে, নীলগিরি। এই নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা পরীক্ষায় ডাব্লিউবি সবথেকে কাছের প্রশ্ন বলা চলে, এটি প্রশ্ন প্রায়ই দিয়ে থাকে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে আমাদের দোদা-বেতার। কি নাম? দোদা-বেতার। এটা ডাব্লিউবিতে প্রায় দিয়ে দেয়। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা-বেতার। দেখো এই যে এখানে পূর্বঘাট পর্বতমালা রয়েছে, এই যে পূর্বঘাট পর্বতমালা, এর আরেক নাম রয়েছে। কি নাম? এর আরেক নাম হচ্ছে মলয়াদ্রি। কি নাম? মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতমালার আরেক নাম কি বললাম আমি? মলয়াদ্রি। এবার পশ্চিমঘাট পর্বতমালা যে রয়েছে তারও আরেক নাম রয়েছে, সেটা হচ্ছে সহ্যাদ্রি। কি নাম? সহ্যাদ্রি। বোঝা গেল? পশ্চিমঘাট পর্বতমালার আরেক নাম সহ্যাদ্রি, পূর্বঘাট পর্বতমালার আরেক নাম মলয়াদ্রি। এবং পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালাকে যে যুক্ত করেছে তার নাম নীলগিরি, এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদা-বেতার। এছাড়াও দেখো এটা গেল আমাদের নীলগিরি। এবার কারাকোরাম। কারাকোরাম হচ্ছে ভারতের ঠিক উত্তর দিকে অবস্থিত। এখন যদি বলা হয় লাদাখে অবস্থিত কারাকোরাম। এই কারাকোরামের উচ্চতম শৃঙ্গের নাম কি? কারাকোরামের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আমাদের K2 বা গডওয়িন অস্টিন। K2 বা গডওয়িন অস্টিন, যেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। K2 বা গডওয়িন অস্টিন। এর উচ্চতা প্রায় 8611 মিটার। কি বললাম? এর উচ্চতা কত? 8611 মিটার। এবার দেখো আন্নামালাই। আন্নামালাই কার পর্বতমালা? এটা দেখো আন্নামালাই হচ্ছে আনাইমতি পর্বতের উচ্চতম শৃঙ্গ। এই আনাইমতি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? আমাদের আন্নামালাই। এবার অমরকণ্টক। অমরকণ্টক হচ্ছে আমাদের মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্নে আমাদের যাওয়া যাক। কি রয়েছে? ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? দেখো বন্ধুরা, এটা ডাব্লিউবি কনস্টেবলস মেন্স 2019 সালে এসেছে। দেখো অপশনগুলো দেখো, প্যারিস, সিঙ্গাপুর, ঢাকা, নিউ ইয়র্ক। তো ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, নিউ ইয়র্ক। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কি রয়েছে। যেমন ইউনিসেফ, এই ইউনিসেফের পুরো নাম হলো, ইউনিসেফের পুরো নাম হলো কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এই ইউনিসেফের পুরো নাম কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড বা আন্তর্জাতিক শিশু তহবিল। ঠিক আছে? তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত, আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এরপরে দেখো হু, ভীষণ গুরুত্বপূর্ণ। হু এর পুরো কথা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলায় আমাদের। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর হচ্ছে আমাদের জেনেভা শহরে অবস্থিত। এরপর দেখো আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। কি বললাম? আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর জেনেভার মধ্যে অবস্থান করছে। নেক্সট দেখো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হয়। ভারতের যে দক্ষিণতম স্থলবিন্দু বলছে, এখানে দক্ষিণতম বিন্দু কোথাও কিন্তু বলেনি, এখানে বলছে দক্ষিণতম স্থলবিন্দু। তো অপশনগুলো সকলে দেখে নাও, কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কোল, গুহারমতি। তো ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটির নাম হলো কি? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কন্যাকুমারী। দেখে নাও ম্যাপের মধ্যে কিছুটা আমি আঁকানোর চেষ্টা করছি। এটা হলো আমাদের দক্ষিণ ভারত। কি বলছে? ভারত দক্ষিণতম চাইছে স্থলবিন্দু। স্থলবিন্দু হচ্ছে আমাদের এটা মেইনল্যান্ড, তাই তো? এটা হচ্ছে আমাদের কি? মেইনল্যান্ড। তো কন্যাকুমারীকে অন্তর্গত আমাদের দক্ষিণতম বলতে এখানে রয়েছে। কোথায় রয়েছে? এখানে রয়েছে। কোন রাজ্যের মধ্যে যদি আসে কন্যাকুমারী অন্তরে রয়েছে, কন্যাকুমারী রয়েছে আমাদের, তাহলে হয়ে যাবে আমাদের তামিলনাড়ু। এই তামিলনাড়ু রাজ্যের মধ্যে কি রয়েছে? আমাদের কন্যাকুমারী এটা রয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের স্থলবিন্দু, মানে মেইনল্যান্ডের মধ্যে। তাহলে আমাদের যদি বলা হয় দক্ষিণের শেষ বিন্দুর নাম কি? তো দক্ষিণের শেষ বিন্দু আমাদের এখানে রয়েছে। ধরো এখানে আমাদের কি রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। এই নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আমাদের কি রয়েছে?
ভারতের শেষ বিন্দু রয়েছে, তাই তো? ভারতের শেষ বিন্দু হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। কি নাম? ইন্দিরা পয়েন্ট, বা এর আরেক নাম রয়েছে সেটা হচ্ছে কি পিগমেলিয়ান পয়েন্ট। ওকে, নেক্সট দেখো ইন্দিরা ফল। ইন্দিরা ফল হচ্ছে আমাদের উত্তরের শেষ বিন্দু। উত্তরের শেষ বিন্দু বর্তমানে এখন লাদাখে অবস্থিত। তো লাদাখে রয়েছে আমাদের কি ইন্দিরা ফল। এরপরে রয়েছে কি গুহারমতি। গুহারমতি হচ্ছে আমাদের পশ্চিমের শেষ স্থান। গুহারমতি আমাদের গুজরাট রাজ্যের মধ্যে অবস্থান করছে। এছাড়াও রয়েছে পূর্ব দিকে আমাদের, বা পূর্বের শেষতম মানে প্রথম যেটা বিন্দু আমাদের শুরু হয় সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে। অরুণাচল প্রদেশের হচ্ছে পূর্বতম স্থান রয়েছে যার নাম হচ্ছে কিবিথু। কি নাম? কিবিথু। এছাড়াও অরুণাচল প্রদেশের পূর্ব একটা নাম রয়েছে যার নাম হচ্ছে নেফা। অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি? নেফা। নেফার পুরো নাম কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ওকে, নেক্সট দেখো বর্তমানে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে? এখানে আমাদের কি একটা প্রশ্ন আমরা পাবো এখান থেকেই। বর্তমানে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে ভাষাকে আঞ্চলিক ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে। যদি বলা হয় আমাদের অষ্টম তফসিলে আমাদের যে 12টা তফসিল রয়েছে তার মধ্যে আমাদের অষ্টম তফসিলে কি রয়েছে? ভাষা সম্পর্কে বলা হয়েছে। এই তো ভাষা ভারতবর্ষের মধ্যে কয়টি ভাষা প্রধান ভাষা, তো এটাই বলতে যাচ্ছে। তো এখানে আমাদের 22টি ভাষাকে প্রধান ভাষা হিসেবে আমাদের কি বলা হচ্ছে? গণ্য করা হচ্ছে। কয়টি ভাষাকে? 22টি ভাষাকে। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এখানে কি বলছে? ভারতের বৃহত্তম মানে সর্ববৃহৎ মানে সবথেকে বড় মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশনগুলো সকলে দেখে নাও। কি রয়েছে? গুরগাঁও, পুনে, জামশেদপুর, মুম্বাই। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। গুরগাঁওয়ের মধ্যে আমাদের কি রয়েছে? মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র রয়েছে। এই গুরগাঁওটা কোথায় অবস্থিত? এই গুরগাঁওটা আমাদের কি হরিয়ানা রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো কি রয়েছে? মহারাষ্ট্রের পুনেকে টিচ সিটি বলা হয়। মহারাষ্ট্রের পুনেকে কি বলা হচ্ছে? টিচ সিটি। আর মহারাষ্ট্রের মুম্বাইকে কি বলা হচ্ছে? ভারতের অর্থনৈতিক শহর। এছাড়াও আমরা জানি পশ্চিমবঙ্গের যে দুর্গাপুর রয়েছে, দুর্গাপুরকে আমাদের ভারতের রুট বলা হয়। ওকে, এছাড়াও হাওড়াকে বলা হয় হাওড়া স্ট্রিট বলা হয়। এরপরে নেক্সট প্রশ্ন দেখো বাদামি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? অপশনগুলো সকলে দেখে নাও। কি রয়েছে? মাছ উৎপাদন বৃদ্ধি, তৈলবীজ উৎপাদন বৃদ্ধি, ডিম উৎপাদন বৃদ্ধি, কফি উৎপাদন বৃদ্ধি। তো বাদামি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত সেটা আমাদের জানতে চেয়েছে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কফি উৎপাদন বৃদ্ধির সঙ্গে আমাদের কি রয়েছে? বাদামি বিপ্লব যুক্ত রয়েছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেখো। দেখে নাও মাছ উৎপাদন যে বৃদ্ধিকে বলা হয় আমাদের নীল বিপ্লব। কি বলা হয়? মাছ উৎপাদন বৃদ্ধিকে আমাদের বলা হচ্ছে নীল বিপ্লব। এছাড়া দেখো এটা হবে তৈলবীজ। কি হবে? তৈলবীজ। তৈলবীজ উৎপাদন বৃদ্ধিকে বলা হয় আমাদের হলুদ বিপ্লব। কি বিপ্লব বলা হয়? হলুদ বিপ্লব। আর ডিম উৎপাদন বৃদ্ধিকে বলা হয় আমাদের কি রজত বিপ্লব। এই যে বিভিন্ন ধরনের যে বিপ্লবগুলো রয়েছে কোনটার সঙ্গে কি বিপ্লব আমাদের যুক্ত সেটা আমাদের ডাব্লিউবিপি বা কেপি বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোতে প্রায় দিয়ে থাকে। তো নেক্সট দেখো পরের প্রশ্ন দেখো শিখদের পঞ্চম গুরু হলেন। দেখো এখানে শিখ ধর্ম আছে, শিখ ধর্মের প্রবর্তকে গুরু নানক আমরা সকলেই জানি। তো শিখদের পঞ্চম গুরু হলেন, অপশনগুলো সকলেই দেখে নাও। গুরু রামদাস, গুরু অর্জুন, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিংহ। তো শিখদের পঞ্চম গুরু হলেন আমাদের অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরু অর্জুন। আর গুরু রামদাস আমাদের চতুর্থতম গুরু, যাকে কিনা সম্রাট আকবর জমিদান করেছিলেন অমৃতসরের যে মন্দির রয়েছে, অমৃতসরের যে মন্দির রয়েছে সোনা মন্দির, স্বর্ণ মন্দির যেটাকে আমরা বলি, সেটার জন্য জমিদান করেছিল সম্রাট আকবর গুরু রামদাসকে। ওকে, নেক্সট দেখে নাও রেগুর মাটিতে কোন চাষ ভালো হয়? রেগুর মাটি আমরা জানি দাক্ষিণাত্যের যে মালভূমিটা রয়েছে সেখানকার যে মাটি রয়েছে সেটার মাটি হচ্ছে আমাদের রেগু মৃত্তিকা, কৃষ্ণ মাটি বা আমরা বলতে পারি কালো মৃত্তিকা রয়েছে। সেখানে আমাদের কি চাষ সব থেকে বেশি ভালো হয়? অপশনগুলো সকলে দেখে নিন। ধান, পাট, তুলা, চা।
তো রেগুন মাটিতে সব থেকে বেশি অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তুলো চাষ বা কার্পাস চাষ সব থেকে বেশি ভালো হয়। নেক্সট দেখো, প্রধানত কোন ক্ষেত্রে ভারতের ছদ্ম বেকারত্ব অধিক লক্ষ্য করা যায়? অপশনগুলো দেখে নাও, শিল্প, কৃষি, পরিষেবা, শহর। তো প্রধানত কোন ক্ষেত্রে ভারতের ছদ্ম বেকারত্ব সব থেকে বেশি দেখা যায়? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, কৃষি। দেখো, কৃষি কোনো কোনো স্থানে বা কোনো কোনো জায়গায় বছরে কৃষি 3 বার হয়। কতবার? 3 বার। যেমন ধান, পাট, আলু। এই ধান, পাট, আলু যে হচ্ছে, এই যে ধান যখন লাগানো সেই সময় কৃষকের দরকার বা আমাদের সেই সময় লোকেদের দরকার, হাজিরার দরকার বা মজুদের হাজিরা বা মজুদ যে রয়েছে তাদের দরকার হয়। এই যে হাজিরার দরকার হচ্ছে বা সেই সময় অনেক লোকের প্রয়োজন হচ্ছে, হওয়ার পর এই লাগানো শেষ হয়ে গেল, লাগানো শেষ হওয়ার পর তো আমাদের কোনো আর কাজ নেই, তাই সেখানকার যে মানুষরা তারা বসে থাকে। এই যে বসে থাকাটা, এটাকে বলা হচ্ছে ছদ্ম বেকারত্ব। মানে যখন কাজে লাগতেছে তখন তারা আসতেছে এবং বাকি সময়টা তারা এমনি ঘুরে ফিরে সময়টাকে কাটাচ্ছে। তো এই যে আমাদের ভারতের প্রায় 60% মানুষ এই কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত বা যুক্ত রয়েছে, তাই ভারতের যে বেকারত্বটা সেটাও কৃষিকাজের সঙ্গে সব থেকে বেশি মানুষ রয়ে যাচ্ছে আর কি, বেকারত্বটা রয়ে যাচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে আর কি। এরপর নেক্সট দেখো কি রয়েছে, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কানহা জাতীয় উদ্যান, ভারতের অনেক জাতীয় উদ্যান রয়েছে বা ন্যাশনাল পার্ক রয়েছে, তো এখানে কি বলা হচ্ছে, কানহা জাতীয় যে উদ্যানটা রয়েছে সেটা কোথায় রয়েছে? তো অপশনগুলো দেখে নাও, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশে, হিমাচল প্রদেশে। তো কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশে। এছাড়াও কিছু মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ আমরা কি লিখেছি, ন্যাশনাল পার্ক রেখেছি। সেই ন্যাশনাল পার্কগুলি কি কি রয়েছে দেখে নাও। যেমন মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এগুলিকে বলা হয়, যেমন হচ্ছে ফসিল জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, পেঞ্চ জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান। এই যে জাতীয় উদ্যানগুলো সবগুলি মধ্যপ্রদেশের মধ্যে অবস্থান করছে। মধ্যপ্রদেশ হচ্ছে আমাদের মধ্য ভারতের একটি রাজ্য। নেক্সট দেখো কি রয়েছে, নিম্নলিখিত কোন ধাতুর যোগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশে ক্ষতি করেছে? এটা WPSI 2005 সালে এসেছে। তো অপশনগুলো দেখে নাও, কপার, নিকেল, সীসা, লোহা। তো এখানে কি হচ্ছে, কোন ধাতুর যৌগের মধ্যে মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মাধ্যমে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করেছে? সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, সীসা। এই সীসা আমাদেরকে পরিবেশকে বা আমাদেরকে মানুষের পরিবেশের মধ্যে মানুষ রয়েছে তাদেরকে ক্ষতি করে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? অপশনগুলো সকলে দেখে নাও, ক্যালোরি, সেলসিয়াস, জুল, ফারেনহাইট। তো আমাদের সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সকলে তোমরা জানো, অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ক্যালোরি। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আমাদের পদ্ধতি বা সিজিএস পদ্ধতির গুরুত্বপূর্ণ একক আমরা রেখেছি, যেমন দেখে নাও কি রয়েছে, দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি সিজিএস পদ্ধতিতে। যেমন চাপের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন। কার্য বা শক্তি ভীষণ ইম্পর্টেন্ট, এই সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক। কম্পাঙ্ক হার্জ, নীল তাপ ক্যালোরি বা গ্রাম, রোধাঙ্ক ওহম সেন্টিমিটার, এগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তো নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে আমাদের, ভারতবর্ষের ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয়। মানে ভারতবর্ষে শিক্ষাদান, ইংরেজি ভাষায় শিক্ষাদান সেটা কত সালে ঘোষিত হয় সেটাই এখানে জানতে চেয়েছে। তো অপশনগুলো দেখে নাও, 1813 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1835 খ্রিস্টাব্দে। তখন ভারতের বড়লাট ছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। এর আগে আমাদের ভারতের সরকারি ভাষা কি ছিল? ফরাসি ছিল, সেটাকে হটিয়ে দিয়ে বা সেটাকে সরিয়ে দিয়ে আমাদেরকে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়।
আর ভারতীয়দের চাকরির ব্যাপারে ইংরেজি ভাষাকে পুরোপুরিভাবে ঘোষণা করে দেওয়া হয় যে যারা ইংরেজি বলতে পারবে, ইংরেজি জানবে, তাদেরকে আমরা সরকারি চাকরিতে নিব। এছাড়া দেখো লর্ড উইলিয়াম বেন্টিং আরো কিছু ভালো কাজ করেছিলেন, যেমন আমাদের সতীদাহ প্রথা রদ করেছিলেন, যেটি কিনা 1829 খ্রিস্টাব্দে রদ হয়েছিল রাজা রামমোহনের সহায়তায়। 17 নং রেজুলেশনের মাধ্যমে এই সতীদাহ প্রথাটা ভারতের যে একটা কুসংস্কার প্রথা ছিল সেটাকে হটিয়ে দিয়েছিল আমাদেরকে লর্ড উইলিয়াম বেন্টিং। এছাড়াও লর্ড উইলিয়াম বেন্টিং এর যেমন বলবো আমরা কোল বিদ্রোহ হয়েছিল 1830 বা 31 এর মধ্যে হয়েছিল। এছাড়াও হয়েছিল কি বারাসাত বিদ্রোহ। তিতুমির এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নারকেলবেড়িয়া গ্রামের দক্ষিণ 24 পরগনার। তো 1931 সালে এই বিদ্রোহটা তিনি দমন করেছিলেন। এছাড়াও 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়ই আমাদের কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলকাতা মেডিকেল কলেজ 1835, এর আগের নাম ছিল জর্জ হসপিটাল। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? এই মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? এটা ডাব্লিউবি কনস্টেবলস মেন্স 2019 সালের প্রশ্নপত্র। এটি অপশনগুলো দেখে নাও, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়। এই মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মেঘালয়। মেঘালয় হচ্ছে আমাদের পূর্ব ভারতের একটি রাজ্য, এর রাজধানী হচ্ছে শিলং। তো মেঘালয়ে ভারতের বা পৃথিবীর বলতে পারি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত এলাকা মেঘালয়ের চেরাপুঞ্জি। মৌসিনরাম চেরাপুঞ্জিতে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় বা ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। ওকে, নেক্সট দেখো কি হয়েছে, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? অপশনগুলো দেখে নাও, লোহিত সাগর, কৃষ্ণ সাগর, আরব সাগর, মৃত সাগর। এটিও ডাব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমিনারিতে এসেছিল 2018 সালে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, মৃত সাগর, বাট যেটাকে আমরা বলতেছি ডেড সি। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, নেলসন রাহি হলাহলা ম্যান্ডেলা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখে নাও, অপশনগুলো দেখে নাও, সাহিত্যে, শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন, মানবতা, সামাজিক কার্যকলাপ এবং বিজ্ঞানে। তো নেলসন রহি হলাহলা ম্যান্ডেলা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, মানবতা, সামাজিক কার্যকলাপের ক্ষেত্রে আমাদের নেলসন রহি হলাহলা ম্যান্ডেলা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও আমরা নেলসন রহি হলাহলা ম্যান্ডেলা সম্পর্কে জেনে নিই। দেখো, নেলসন রহি হলাহলা ম্যান্ডেলা 18 জুলাই 1918 সালে জন্মগ্রহণ করেন এবং 5 ডিসেম্বর 1913 সালে মারা যান। তিনি ছিলেন বা নেলসন রহি হলাহলা ম্যান্ডেলা ছিলেন একজন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কর্মী। বর্ণবাদ বিরোধী বলতে সেই সময় দক্ষিণ আফ্রিকার মধ্যে শ্বেতবর্ণ এবং কৃষ্ণবর্ণদের মধ্যে মতভেদ বা মতবিরোধ দেখা দিয়েছিল। তো তার বিরোধী বক্তা কি করেছিল? আমাদের নেলসন রহি হলাহলা করেছিলেন, ম্যান্ডেলা করেছিলেন। তিনি আরো ছিলেন, তিনি ছিলেন কি রাজনীতিবিদ ছিলেন এবং রাষ্ট্রনায়ক ছিলেন। কি ছিলেন? তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক। দেখো, তিনি 1994 থেকে 1999 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ, মানে হচ্ছে কালো মানুষের রাষ্ট্রপ্রধান এবং সম্পূর্ণ প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক নির্বাচনে প্রথম নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম কৃষ্ণ রাষ্ট্রপতি ছিলেন দক্ষিণ আফ্রিকার মধ্যে এবং তিনি নির্বাচিত একজন হয়েছিলেন। ওকে, নেক্সট দেখো, চুম্বী উপত্যকা কোন দুটি জায়গার সীমানায় অবস্থিত? কি বলছে? চুম্বী উপত্যকা কোন দুটি জায়গার সীমানায় অবস্থিত? এটা আমাদের নেক্সট প্রশ্ন বা 20 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন। দেখো, বিহার, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ। তো চুম্বী উপত্যকা কোন দুটি জায়গার সীমানায় অবস্থিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। সিকিম এবং ভুটানের উপত্যকার মধ্যে কি রয়েছে? আমাদের চুম্বী উপত্যকা রয়েছে। সিকিম এবং ভুটানের কোন দুটি জায়গায়? সিকিম এবং ভুটান সীমান্তে রয়েছে আমাদের চুম্বী উপত্যকা। তো এই ছিল আজকে আমাদের
খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।